একটা মানুষ আরেকটা মানুষকে ঠিক কতটা ভালোবাসলে তার বিয়ে হয়ে যাওয়ার কথা শুনেও পিছু ছাড়ে না শুভা। ঠিক কতটা ভালোবাসলে বিয়ের দিনই ডিভোর্স করিয়ে নিয়ে আবার বিয়ে করতে চায়। তামিম সরকার যে একজন প্রকৃত প্রেমিক পুরুষ সেটা বোঝার তৌফিক তোকে আল্লাহ দিক। তামিম নিজের আনমনেই শুভাকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে। আজকের তামিম সরকার আর খুনি তামিম সরকার এক না। আজকের তামিম সরকার একজনের স্বামী, একটা মেয়ের দিওয়ানা। একটা মেয়েকে পাওয়ার জন্য সে ১০০টা খুনও করতে পারে। আবার সেই মেয়ে তার না হলে নিজ হাতে তাকে পরপারেও পাঠাতে পারে। ১৭ বছর বয়সে চাপাতি হাতে নেওয়া তামিম সরকার আর আজকের তামিমের মধ্যে যেন এক আকাশ সমান পার্থক্য। এই ১১ বছর ধরে তামিম কতজনকে খুন করেছে সে নিজেও জানে না। কিন্তু একটা মেয়ের জন্য যে নিজে খুন হতে প্রস্তুত সেটা তামিম শুভাকে প্রথম দিন দেখার পরই বুঝতে পেরেছিল। তামিম অনেকক্ষণ ধরে জেগে থাকার পর সেও চুপচাপ শুয়ে পড়ে, তলিয়ে যায় গভীর ঘুমে। আজকে তামিমের মতো সুখী মানুষ আর দুটো নেই। তার পছন্দের মানুষ তার পাশে, যাকে পাওয়ার তীব্র বাসনা নিয়ে দিনের পর দিন তামিম নির্ঘুম রাত কাটিয়েছে। সকালবেলা দেরি করে ঘুমানোর ফলে তামিম শুভা দুজনের একজনও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না। মরার মতো ঘুমায় দুজনেই। সচরাচর শুভা একটু সকাল করেই ঘুম থেকে উঠত, কিন্তু এই ৩ দিন এত কিছু হওয়ার পর আজকে শরীরটা যেন তার ছেড়েই দিয়েছিল। অন্যদিকে তামিম তার শখের নারীকে কাছে পেয়ে সমস্ত চিন্তা এক সাইডে রেখে ঘুমাচ্ছে। সকাল ৯টা ৪৫ শুভার ঘুম একটু আলগা হয়ে আসে। একটু আড়মোড়া দিতে যে শুভা অনুভব করে সে তার হাত পা ঠিকমতো মুভমেন্ট করতে পারছে না। তাও চোখ বন্ধ করেই কিছুক্ষণ হাত পা নাড়ানোর চেষ্টা চালিয়ে যায়। ফলাফল শূন্য। শুভার এমন চেষ্টায় তামিমের ঘুমও আলগা হয়ে আসে। খুব বিরক্তি নিয়ে তামিম চোখ খোলে। শুভাও পিটপিট করে নিজের চোখ খুলতে থাকে। শুভা চোখ খুলতেই তামিমের বিশাল বড় মুখ হঠাৎ করে দেখে একটু ঘাবড়ে যায় আর ভূত দেখার মতো কিছুক্ষণ চেয়ে থাকে। তামিমও হঠাৎ শুভাকে দেখে চুপচাপ তাকিয়ে থাকে। জীবনের প্রথমবার এভাবে সকালবেলা নিজের পরিবার ছাড়া অন্য কাউকে দেখতে পাওয়া অন্যরকম অনুভূতির পরিচয় দেয়। শুভা হুট করে উঠে বসে আর খুব ঘাবড়ে যায়। আপনি এখানে কি করেন? মা দেখলে কি হবে? তাড়াতাড়ি উঠুন, চলে যান। নাটক একটু কমায়া দেখ বোন, কালকে আমাদের বিয়ে হয়ে গেছে। কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় শুভা। কালকে যে তাদের বিয়ে হয়ে গেছে সেটা দিব্যি ভুলে গিয়েছিল শুভা। তামিম শুভার হাত ধরে তাকে নিজের উপরে টেনে নেয়, তারপর তার চুলগুলো মুখ থেকে সরিয়ে নেয়। সকালটা যে এত সুন্দর হয় তোমাকে না দেখলে জানা হতো না। তামিমের মধ্যে প্রেমিক পুরুষটি আবারও জাগ্রত হয়ে ওঠে। সকাল সকাল শখের নারীকে কাছে পেয়ে তামিম মুডে চলে আসে। আমার একটু সময় লাগবে তামিম। কয় মিনিট? কয়েকদিন, কাম সারছে। তামিমের রোমান্টিক মুডে 12:30 বাজিয়ে দেয় শুভা, কিন্তু তামিমও জোর করে না। কারণ তামিম সরকার জোর করে না, সব অটোমেটিক হয়ে যায় নিজের ইচ্ছেতে। একটা চুমা তো দিতে পারবি? না, শয়তান সিমরি। তামিম শুভার কোমর ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। তামিম উঠে দাঁড়াতেই শুভা হাঁ করে তাকিয়ে থাকে। এমন শার্টলেস শুধু ট্রাউজার পরা অবস্থায় তামিমকে কল্পনাও করেনি শুভা। নিজের স্বামীকে কেউ চোখ দিয়ে সিডিউস করে? তামিমের কথা কানে আসার সাথে সাথে শুভা অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় আর তামিমও ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। শুভা উঠে রুম গোছাতে থাকে। শুভা তামিমের জিনিসপত্র খুব সুন্দর করে গুছিয়ে একপাশে রেখে দেয় আর বিছানা গোছাতে থাকে। তামিমও কিছুক্ষণের মধ্যে বাইরে চলে আসে। তামিম বাইরে এসে দেখতে পায় শুভা সুন্দর মতো তাদের বিছানা পরিষ্কার করছে। কথা ছিল আমার জীবন গোছাবে, তা না বিছানা গোছাচ্ছ। আজকালকার পোলাপাইন না। তামিম এসে শুভার হাত ধরে ফেলে। এসব করার জন্য অনেক লোক আছে,
তুমি মালকিন, তোমাকে এসব মানায় না। তামিমের কথায় শুভা কোনো উত্তর দেয় না। এটা তার বাড়ি, তার ঘর, সে যা বলবে তাই করতে হবে। তামিম শুভাকে ওয়াশরুমে পাঠিয়ে দেয় আর নিজে নিচে চলে যায়। আসসালামু আলাইকুম আব্বাজান, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম বাবাজান, শুভ সকাল। বৌমা কোথায়? সে ফ্রেশ হচ্ছে। তামিম তার বাবার সাথে টেবিলে বসে পড়ে নাস্তা করার জন্য। এমন কোনো দিন আসেনি যখন তানভীর সরকার নিজের ছেলেকে ছাড়া খেয়েছে। বাজান, শুভা কি উঠছে? জি আম্মা। আচ্ছা, আমি ওর নাস্তার রুমে পাঠাই। কেন আম্মা? নতুন বউ, একটু প্রাইভেসি দরকার ওর। আয়শা বেগম সুন্দর মতো উঠে নাস্তা নিয়ে উপরে উঠতে থাকে। তামিম, আজকে কিন্তু বাসায় থাকিস আব্বা। কোনো দরকার আম্মা? তোর বউ দেখতে আত্মীয় স্বজনরা আসবে। আমি তো এখনও দেখলাম না। কি? জি। আচ্ছা, থাকবো। আয়শা বেগম নাস্তা নিয়ে উপরে চলে যায় শুভার কাছে। লক খুলে দেখতে পায় শুভা চুপচাপ খাটের একপাশে বসে আছে। ঘুম ভাঙল আম্মাজান? হঠাৎ মেয়েলি কণ্ঠ ভেসে আসতেই একটু চমকে যায় শুভা। তারপর তামিমের মাকে দেখেই উঠে দাঁড়ায়। আসসালামু আলাইকুম আন্টি। আন্টিকে? শুভা হতবম্বের মতো দাঁড়িয়ে থাকে। কি বলবে কিছুই ভেবে পায় না। তামিমের আম্মা মানে তোমারও আম্মা। আয়শা বেগম নাস্তা রেখে শুভাকে সোফাতে বসায় আর তার সামনে খাবার পরিবেশন করে। আমার ভাই আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। সকালে আমি তাকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি নিজের হাতে। শুভা একদৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের মায়ের দিকে। আজকে তার নিজের মা থাকলেও হয়তো এমনই করত, বা এর চেয়েও বেশি। দেখি, হাঁ করো। আমি মানে আরে সেমরি, হাঁ কর। শুভা চুপচাপ হাঁ করে খেতে থাকে আর বুঝতে পারে তামিমের এত শুদ্ধ ভাষা ব্যবহার করার পেছনের কারণটা কি। তামিম একদম তার মায়ের মতোই বিশুদ্ধ ঢাকাইয়া, কিন্তু একজন প্রধানমন্ত্রীর স্ত্রী এমন কিভাবে হয় সেটা বুঝতে পারে না শুভা। এত মিশুক, এত সিম্পল, এক কথায় মাটির মানুষ যাকে বলে। বউ শাশুড়ির যুদ্ধ নতুন কিছু না, এটা প্রাচীনকাল থেকেই চলে আসছে। আমি কিন্তু তেমন শাশুড়ি না, কিন্তু আমার পোলারে কষ্ট দিলে আমি কিন্তু রিনা খান হয়ে যাব। শুভা তামিমের মায়ের কথা শুনে হাসতে থাকে। এই তো, সব সময় এইভাবেই হাসবি, আর আমি কিন্তু তোর মা, একদম পর ভাববি না। শুভা মাথা নেড়ে হ্যাঁ বলে। আয়শা বেগম শুভাকে খাইয়ে দিয়ে তাকে একটা শাড়ি আর কিছু গহনা দিয়ে সুন্দর করে রেডি হতে বলে যায়। তামিম সরকারের বউ বলে কথা, একটু ঠাটবাট না হলে চলে। কিন্তু বিপত্তি বাঁধে শাড়ি পরা নিয়ে, কারণ শুভা শাড়ির কুচি তুলতে পারে না, চেষ্টা করলেও সুন্দর হয় না। তামিম আর তানভীর সরকার খেতে বসেছিল মাত্রই, ঠিক তখনই তামিমের পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। আসসালামু আলাইকুম বড় বাবা। সবাই একসাথে তানভীর সরকারকে সালাম দেয়। এটা তাদের এক প্রকারের অভ্যেস বলা যায়। প্রতিদিন সকালে সেই সকলে তানভীর সরকারকে সালাম দেয় আর একসাথে নাস্তা করতে বসে। তামিমের পাশের চেয়ারগুলোতে দখল করে বসে সব সময় তারা, আজকেও তার ব্যতিক্রম নয়। সার্ভেন্টরা সুন্দর মতো তাদের খাবার পরিবেশন করে। তামিম চুপচাপ খেতে থাকে। আজকে তফসিল ঘোষণা হবে বাবাজান। জি আব্বা, খবর রেখেছি। এবারও আপনি ভারী ভোটে এমপি নির্বাচিত হবেন। আমি এমপি না হলেও আপনি প্রধানমন্ত্রী হবেন, এটা গ্যারান্টি। তানভীর সরকার একদৃষ্টিতে তাকিয়ে থাকেন তামিমের দিকে। এখন আপনি আমার ছেলে, পরে একজনের স্বামী আগে। যদি স্বামী হতে ব্যর্থ হন তাহলে আমি বাবা হতে ব্যর্থ হব। তামিম তানভীর সরকারের কথার আগামাথা ঠিকমতো বুঝতে পারে না। চুপচাপ তাকিয়ে থাকে তানভীর সরকারের দিকে। আপনার আম্মার জন্য আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি। কুখ্যাত এমপি পুত্র থেকে শান্ত মন্ত্রী হয়েছি। পুরোটাই আপনার আম্মার জন্য। আশা করি আপনি বুঝতে পারছেন।
আমি কি বুঝাতে চাচ্ছি? আব্বাজান, আমি আপনার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি, নিজের ভালোবাসারও। আমি এমপি তামিম সরকার, পরে প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে আগে। তামিম খাওয়া ছেড়ে উঠে বের হয়ে যায়। তামিমের সাথে সাথে তার পঞ্চপাণ্ডবও বের হয়ে যায়। তানভীর সরকারের বুকের হাহাকার আরও বেড়ে যায়। তাহলে কি তার অতীতের পাপী ছেলের রূপে ফিরে এসেছে তার কাছে? তানভীর সরকার নিজের ছেলে বলতে অজ্ঞান। সারা দুনিয়া একদিকে, তামিম আরেকদিকে। তানভীর সরকারের সারা জীবনের আফসোস সে 11 বছর আগের বোকামির জন্য। না সেদিন এত বড় বোকামি করত, আর না তার নিষ্পাপ ছেলে আজকে একজন পেশাদার খুনিতে পরিণত হতো। সেই 11 বছর আগে 27শে জানুয়ারি, যেদিন তানভীর সরকারের বোকামির জন্য নিজের ছেলেকে খুনি হতে দেখে। একদিনে 23 জন নেতাকে পরপারে পাঠায় তামিম। অবশ্য এটা নিয়ে কম জল ঘোলা হয়নি, কিন্তু পুরোটা এমনভাবে সাজানো হয় যেটার জন্য তামিম সেই যাত্রায় জেলে যেতে যেতে বেঁচে যায়। কিন্তু তার সব থেকে বড় আফসোস হচ্ছে নিজের ছোট ছেলে তাসকিনকে হারানো। তানভীর সরকার এক ছেলে হারিয়ে এখন আরেকজনকে হারাতে চায় না। তাই তামিমের প্রতিটা পাপের হিসেব সে গোপন রাখে, দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। তামিম আজ অবধি যতগুলো অন্যায় করেছে সব কিছুর প্রমাণ তানভীর সরকার মুছে দিয়েছে। প্রতিবার সোনার বালতি করে দুধ দিয়ে গোসল করিয়ে ছেলেকে শুদ্ধ করে, কিন্তু দিন শেষে তামিম সেই রক্তাক্ত শরীর নিয়েই ফেরে। তানভীর সরকার যেদিন জানতে পারে তামিম একজন মেয়েকে ভালোবাসে, সেদিন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। যাক, এই যাত্রায় হয়তো তামিম মানুষ হবে, কিন্তু না, তা হয়নি। তামিম তার আব্বাজানের থেকে বেশি কাউকেই ভালোবাসে না, আর না বাঁচতে পারবে। এটাই সব থেকে বড় আফসোস তানভীর সরকারের। তামিম তার জিপ নিয়ে সোজা বেরিয়ে পড়ে পার্টি অফিসের উদ্দেশ্যে। তামিমের মুখের দিকে তার লোকেরা হাঁ করে তাকিয়ে থাকে। আমার কি রূপ গজাইছে, এমনে তাকায় আসিস কেন তোরা? ভাই, আপনার গলায় কোনো দাগ নাই কেন? তামিম খুব জোরে গাড়ি থামায় আর পঞ্চপাণ্ডবদের দিকে তাকায়। এমনিতেই বউ পাত্তা দেয় না, তার উপরে কাটা ঘায়ে লবণের ছিটা। ড্রেনের পানিতে গোসল করতে তো গো কেমন লাগবো এখন? তামিমের ইশারা বুঝে সকলে একদম শান্ত হয়ে যায়। তামিম একবার খেপলে আর রক্ষা নেই। ঘড়ির কাঁটা বলছে সময় বিকেল 4টা। তামিম তখনও বাড়ি ফেরেনি। সুভাকে রেডি করে নিচে আনা হয়েছে। এক এক করে সকল মহিলা মণ্ডলী সুভাকে দেখে আর অনেক উপহারও দেয়। চুপচাপ বসে থাকে সুভা। কই তামিমের বউ কই? সকলের মাঝে গলা উঁচু করতে করতে ভেতরে মেয়েকে নিয়ে প্রবেশ করে তামিমের ফুপি আইলা বেগম। চোখে তার মোটামুটি রাগ, কারণ নিজের মেয়েকে দিয়ে তিনি তামিমকে বিয়ে দিতে চেয়েছিলেন, সেটা আর হলো না। এই তো ননদিনী, আমার পুতের বউ এই দিকে। তামিমের ফুপি বেশ ভাবসাব নিয়েই ভেতরে প্রবেশ করে। সেখানে আরও বিভিন্ন মন্ত্রী এবং সংসদ সদস্যদের স্ত্রীরা এসেছে। সুভাকে দেখার জন্য বাইরের লোকদের বারণ করেছে তামিম। কোনো পরপুরুষ তার বউকে দেখুক, এটা খুবই অপছন্দ তামিমের। তাই কর্মীরা সবাই বাইরে তানভীর সরকারের সাথে আলাপ আলোচনায় মেতে ওঠে। তা কোন জাতের মেয়ে এনেছিস রে আয়শা? বড় পরিবার তো। সে তামিম সরকারের বউ, এটাই তার সব থেকে বড় পরিচয়। ভিড়ের মধ্যে দিয়ে তামিম এবং তার পঞ্চপাণ্ডব আসতে থাকে। সুভা তখনও মাঝে বসা। তামিম আসতে সকলে একটু হলেও ভয় পায়। তামিম সরকার কেমন, এটা কারোরই অজানা নয়। তামিম ভেতরে আসতেই গাঢ় লাল রঙের শাড়ি পরা সুভাকে দেখতে পায়। হালকা স্বর্ণের গয়না পরা, আকাশ থেকে নেমে আসা কোনো পরীর থেকে কম লাগছিল না সুভাকে। তামিম এই নিয়ে দ্বিতীয়বার সুভাকে শাড়ি পরা অবস্থায় দেখে। প্রথমবার ছিল খুব রাগে, তেমন একটা নজর পড়েনি, কিন্তু এবার একদম চোখ খুলে তাকিয়ে থাকে সুভার দিকে। লাল জামদানি, হালকা গয়না আর হালকা সাজ সুভাকে অতুলনীয় সুন্দর করে তুলেছিল। অন্যদিকে ধ্যান দিয়ে বসেছিল সুভা। আমাকে কেউ ধর রে।
তামিম শরীর ছেড়ে দিয়ে পেছনে পড়ে যেতে থাকে, আর সাথে সাথে তার পঞ্চপাণ্ডব তাকে ধরে ফেলে। সকলেই মোটামুটি আঁতকে ওঠে। হঠাৎ তামিম এভাবে মাথা ঘুরে পড়ে গেল কেন? আব্বা, কি হইছে তোর? ঠিক আসোস? হার্ট অ্যাটাক আম্মা। হাঁ? হঠাৎ মাথা চক্কর দিয়ে উঠছে আম্মা। আয়শা বেগম তামিমের এমন কাণ্ড কারখানার পেছনের রহস্য খুব তাড়াতাড়ি ধরতে পারে। বাপের মতোই হইছে। শুভাও বাঁকা চোখে তাকিয়ে থাকে তামিমের দিকে। তামিম যে হঠাৎ এমন করে বসবে সেটা অবিশ্বাস্য। শুভাও বুঝতে পারে তামিমের হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার বিষয়টি। আমাকে নাটক কমিয়ে দেখতে বলে, অথচ অন্যদিকে সবথেকে বড় নাটকবাজ নিজেই। শুভা মনে মনেই কথাগুলো বলতে থাকে। তামিম ভদ্র ছেলের মতো চুপচাপ হেঁটে শুভার পাশে গিয়ে বসে। এত মহিলামণ্ডলী যে তার আশেপাশে সেটা যেন তামিমের চোখেই পড়ছে না। তার চোখ জুড়ে এখন শুধুই শুভা। তামিম বেশরমের মতো একদম শুভার গা ঘেঁষে বসে। তামিম গা ঘেঁষে বসতেই শুভা একটু নড়ে চড়ে ওঠে আর হালকা সরে বসে। শুভা সরতেই তামিম আবারও শুভার শরীর ঘেঁষে বসে আর তার হাত ধরে ফেলে। আজ অবধি কোনো মাইয়া আমার হাত ধরল না। তোর হাত ধরার লগে লগে তো মাইয়ার হাতে বোম ব্লাস্ট হইব। ধরব কেমনে? কাইল্লা? বোমা? তামিম শুভার এমন মুহূর্ত দেখে সাকিব খুবই আফসোস করে, কিন্তু তার আফসোসের উপর এক বালতি পানি ঢেলে দেয় কালামানিক। তাদের পঞ্চপাণ্ডবের একটাই নীতি, কেউ কাউকে ছাড়া প্রেমে পড়তে পারবে না। যেহেতু সবাই সিঙ্গেল, তাই যদি কেউ প্রেমে পড়ে সেটা হবে সব থেকে বড় অন্যায়। তামিম আর শুভাকে এত ঘনিষ্ঠ দেখে ছন্দা খুবই জ্বলতে থাকে। সে হতে চেয়েছিল তামিম সরকারের বউ, আরশিনগরের বউ রানী। কিন্তু মাঝ থেকে শুভা উড়ে এসে জুড়ে বসল। তাই ছন্দা একদমই সহ্য করতে পারে না। তামিমকে দেখে ভয় পেত সেও, কিন্তু তামিমের পাওয়ার তার খুবই ভালো লাগত। সবার তামিমকে ভয় পাওয়া, কোথাও যাওয়ার আগেই কাজ হয়ে যাওয়া, ছোটবেলা থেকেই ছন্দাকে তামিমের এই পার্সোনালিটি খুবই আকর্ষণ করে। কিন্তু আজকে তামিমকে শুভার সাথে এত ফ্রি হতে দেখে তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে যায়। আম্মা, আমি একটু আসতেছি। এই তো এলি। জরুরি কাজ আছে আম্মা। তামিম উঠে হনহনিয়ে কোথায় যেন বেরিয়ে যায়। তামিমের সাথে সাথে তার পঞ্চপাণ্ডবও চলে যায়। তামিমের মাথায় যে কি চলে না চলে সেটা তামিমই ভালো বলতে পারবে। শুভাকেও উপরে যেতে বলে আয়শা বেগম। এতক্ষণ ধরে নিচে বসে আছে, নিশ্চয়ই অনেক ক্লান্ত। আয়শা বেগম শুভাকে ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে বলে। শুভা উপরে এসে তার ভাইয়ের রুমে চলে যায়। এই নিয়ে সকাল থেকে 3বার এসেছে শুভা তার ভাইয়ের কাছে। পৃথিবীতে এখন আপন বলতে শুভার শুধুই তার ভাই আছে। নিজের বাবা থেকেও নেই। এত ধাক্কা সামাল দেওয়া খুবই কষ্টকর। শুভা এসে তার ভাইয়ের কাছে বসে, মাথায় হাত রাখে। এখন কেমন আছে ও ডাক্তার? মোটামুটি ভালো। আপনার ভাই অনেক স্ট্রং ম্যাডাম, খুব তাড়াতাড়ি রিকভার করছে। শুভা তার ভাইয়ের কপালে চুমু দেয় আর মাথায় হাত বুলিয়ে দেয়। এখন আমার লোকাল গার্জিয়ানও স্ট্রং তো হতেই হবে। শুভা উঠে চুপচাপ চলে যেতে থাকে তামিমের রুমে। এখন তার একটু একা থাকা উচিত। এত কম বয়সে এত বড় বড় ধাক্কা সামলানো চারটেখানি কথা নয়। বাহ, বেশ ভালোই তো দেখতে তুমি। মাঝপথে হঠাৎ মেয়েলি কণ্ঠ কানে আসতেই থমকে যায় শুভা। পেছন ফিরে তাকায়। মানতেই হবে খুব রূপবতী তুমি। ধন্যবাদ। তাই রূপ দিয়ে কি তামিম ভাইকে পটিয়েছ? হঠাৎ এমন কথায় শুভা একটু থমকে যায়। অবশ্য তোমাদের মতো ছোট পরিবারের মেয়েরা তো নিজের রূপই কাজে লাগায় বড়লোক ছেলেদের পটাতে, আর তুমি তো ডাইরেক্ট মন্ত্রীর ছেলেকে পটালে। ছোটলোক মেয়েরা মনে হয় এভাবেই বিয়ে বসে। আপনি মনে হয় নিজের সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। মুখে পানি দিন, ধ্যান ফিরে আসবে। শুভার কাট কথাতে বেশ বিরক্ত হয় ছন্দা। তেড়ে আসে শুভার দিকে।
ছন্দা তেড়ে আসতেই শুভা হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে, যেন কিছুই হয়নি তারই ভাবমূর্তি দেখে। তোর সাহস তো কম না মেয়ে, আমাকে কথা শোনাস? তামিম সরকারের বউয়ের সাহস থাকবে না তো কার থাকবে? পেছন থেকে তামিমের কণ্ঠ ভেসে আসতেই শুভা এবং ছন্দা দুজনেই ভূত দেখার মতো তাকায়। তামিম চোখ মুখ শক্ত করে সামনে আসতে থাকে। তামিমকে সামনে আসতে দেখে ছন্দার কলিজার পানি শুকিয়ে যায়। সাথে সাথে সে তামিমের হাতের দিকে তাকায়। না, গোল্ডেন চাপাতি নেই, এই যাত্রায় তাহলে বেঁচে যাবে সে। কিন্তু পেছনে তার পঞ্চপাণ্ডবকে দেখে আবারও ভয় পায় ছন্দা, কারণ তাদের কাছেই থাকে তামিমের চাপাতি। তামিম এসে সোজা শুভার পেছনে দাঁড়ায়, তারপর শুভার হাত ধরে খুব জোরে ছন্দার গালে কষিয়ে চড় মারে। তামিম যে এমন কিছু করবে সেটা উপস্থিত কেউই টের পায়নি। মেয়ে মানুষ মায়ের জাত, তাদের গায়ে আমি হাত দিই না, কিন্তু আমার বউকে কিছু বললে জাত পড়ে মারি আগে, জেন্ডার দেখব না। তামিমের চোখ রাঙানি দেখে ছন্দা নিজের গালে হাত দিয়ে খুব জোরে জোরে চলে আসে, আর পেছনে ফিরে তাকায় না। তাকানোর সাহস নেই তার। জীবনের ভয় কান্না থাকে। ছন্দা চলে যেতেই তামিম শুভার হাত ধরে তাকে নিয়ে রুমে আসে, সাথে তার পঞ্চপাণ্ডবও। তারা কয়েকটা বক্স ভেতরে রেখেই চলে যায়। তারা যেতেই তামিম দরজা লক করে দেয়। তামিমের দরজা লক করা দেখেই শুভা শুকনো ঢোক গেলে। তামিম শুভার কাছে এসে তার হাত ধরে তাকে বেডে বসায়। বক্সগুলো থেকে এক এক করে ৩৬৫টা লাল শাড়ি বের করে দেয় শুভার হাতে। এতগুলো শাড়ির মাঝে বসে নিজেকে শাড়ি বিক্রেতা মনে হয় শুভার। তামিম শুভার পায়ের কাছে তার কোলে ভর দিয়ে বসে। খোদার কসম শুভা, তোকে দেখে আজকে আমি হার্ট অ্যাটাক করতে করতে বেঁচে গেছি। এই লাল রং মনে হয় তোর জন্যই তৈরি। তামিম একদৃষ্টিতে তাকিয়ে থাকে শুভার দিকে, তারপর তার চোখ থেকে কনিষ্ঠ আঙুল দিয়ে কাজল এনে শুভার কানের লতির নিচে দিয়ে দেয়। নজর না লাগে যেন চাঁদেরও গায়ে। তামিম শুভার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখের পলকও পড়ছে না তার। এক পর্যায়ে তামিম শুভার হাত টান দিয়ে তাকে নিজের উপরে ফেলে দেয়। হঠাৎ এমন টানে তাল সামলাতে না পেরে শুভা তামিমের গলা ধরে তার উপরে পড়ে যায়। তামিম খুব শক্ত করে শুভার কোমর জাপটে ধরে। তুই আমার না হলে তোকে পরপারে পাঠাতেও হাত কাঁপবে না আমার শুভা? তামিম খুব জোরে শুভার কাঁধে চুমু দেয়। তামিমের এত কাছে আসাটা খুব অস্বস্তি দেয় শুভাকে। সে তামিমের হাত ছাড়িয়ে উপরে উঠে বসে। আর কত সময় নিবে আমার হতে? জানি না। জোর করি তাহলে? এছাড়া আপনি কিছু পারেনও না। তামিম উঠে দাঁড়ায়। এখানে ৩৬৫টা লাল শাড়ি আছে। আগামী ১ বছর আমার সামনে লাল শাড়ি পরেই থাকবি, না হলে শাড়ি পরার জন্য তোর শরীর থাকবে না শুভা। তামিম উঠে চলে যায় দরজার কাছে, আর শুভাও চুপচাপ বসে থাকে। তামিমের ভয়ঙ্কর রূপ নতুন কিছু না শুভার জন্য, বরং ঠান্ডা রূপে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় শুভার কাছে। ঠান্ডা মস্তিষ্কে তামিম কতটা ভয়ঙ্কর সেটা শুভার থেকে ভালো আর কেউ জানে না। তামিম গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে লক খুলেও বের হয় না, আবার শুভার দিকে ফিরে তাকায়। আমাকে ভয়ঙ্কর হতে বাধ্য করিস না শুভা। ২ দিন চুপচাপ আছি বলে এটা ভাবিস না তোর বেইমানির কথা ভুলে গেছি। কথায় আছে না, খাল কেটে কুমির আনা, তেমনি ঠান্ডা মস্তিষ্কের ভয়ঙ্কর তামিমকেও জাগিয়ে তুলল শুভা। তামিম সরকার যে কেমন লোক ২ দিনের ব্যবহারে প্রায় ভুলেই গিয়েছিল শুভা। তামিম সরকার হিসাব তুলে রাখার লোক না। আমাকে ঠকানোর ফল তো তুই পাবি। ভাই অসুস্থ, মা মৃত, তাই ৪০ দিনের শোক পালন করতে থাক। তারপর সারা জীবনের শোক পালন আমি করাবো তোকে। তামিম নিজের কালো চশমা পরে বেরিয়ে যায় রুম থেকে, আর দরজা লক করে দিয়ে যায়। তামিম যাওয়ার পরপরই খুব শব্দ করে কেঁদে ওঠে শুভা। যাকে ভয় পাই তাকে ভালোবাসবো কিভাবে খোদা? এত ভয়ঙ্কর লোককে কিভাবে ভালোবাসবো? তামিম রেগে মেগে নিজের রুম থেকে বেরিয়ে চলে যায় জিপে।
তামিম বের হওয়ার সাথে সাথে তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। গাড়ি সোজা পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। পার্টি অফিসে যেয়ে তামিম তার দলের লোকেদেরকে নিচে একত্রিত হতে বলে। তামিম নির্দেশ দেওয়ার সাথে সাথে প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে হাজারের বেশি তার ছেলেপেলে নিচে হাজির হয়। আবার কিছু ভিডিও কলেও জয়েন হয়। তামিমের পঞ্চপাণ্ডবও বোঝে না হঠাৎ এত লোক হাজির করার কারণ কি। সকলে আসার পর তামিম একটা মাইক নিয়ে সকলের সামনে হাজির হয়। আজকের পর থেকে আরশিনগর বা এই দেশের সকলের জন্য লাল রং নিষিদ্ধ। পঞ্চপাণ্ডব যে যার মুখের দিকে তাকায়। হঠাৎ হলোটা কি? লাল রং কেন নিষিদ্ধ হবে সারা দেশে? রাষ্ট্রপতি রাতে ডিক্লার দেওয়ার সাথে সাথে সব জায়গায় পোস্টার লাগানো যেন শেষ হয়ে যায়, পুরো দেশে লাল রং নিষিদ্ধ। এই রং শুধুই আমার বউয়ের জন্য। তামিমের নিজের বউয়ের জন্য পুরো দেশে লাল রং নিষিদ্ধ করার সাথে সাথে সকলে হাততালি দিয়ে মেতে ওঠে। আহা, কি প্রেম! শখের নারীর জন্য পুরো দেশে লাল রঙই নিষিদ্ধ করে দিল এমপি তামিম সরকার। তামিম ভাষণ দেওয়ার এক পর্যায়ে একটা উড়ন্ত কাটা হাত এসে তামিমের সামনে পড়ে। উপস্থিত সকলে একটু অবাক হয়ে যায়, কারণ তামিম ছাড়া সচরাচর এসব কাটাকাটিতে তেমন কেউ এক্সপার্ট না। কিন্তু সুভার প্রেমে তো তামিম এখন মোটামুটি ঠান্ডা মেজাজের মানুষে পরিণত হয়েছে। তাহলে কে করল? পঞ্চপাণ্ডব তামিমের দিকে তাকায়, দেখে তামিমের মুখে সেই চিরচেনা সাইকো হাসি। তার মানে তামিম জানে এটা কার কাজ। ভিড়ের মধ্যে দিয়ে একজন লম্বা চুলওয়ালা ব্যক্তি মুখে পান চিবোতে চিবোতে এক হাতে একজন ব্যক্তির পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে আসছে তামিমের কাছে। তাকে দেখা মাত্রই তামিমের মুখে রহস্যজনক হাসিটা আরও রহস্যে পরিণত হয়। আব্বে শালা, কোপা শামসু দেহি। আয় হায়, কোপা ভাই আইসে রে। কোপা শামসু, তামিমের ডান হাত বলা হয় যাকে। পেশা একজন কসাই ছিল সে। চোখের সামনে 11 বছর আগে নিজের পুরো পরিবারকে মরতে দেখেছে সে। হয়তো সেও মরত, কিন্তু তামিম সেদিন নিজের আব্বাজানের সাথে সাথে শামসুকেও বাঁচিয়ে নেয়। কিন্তু ভাগ্য খারাপ থাকায় তামিম হারায় নিজের ভাইকে আর শামসু হারায় নিজের পুরো পরিবারকে। বাবার সাথে থেকে থেকে সে যে স্টাইলে গরু কাটা শিখেছিল ঠিক সেই স্টাইলেই পরে মানুষদের পরপারে পাঠায়। তাই তাকে কোপা শামসু নাম উপাধি দেওয়া হয়। বিগত 6 মাস ধরে কোপা শামসু গায়েব ছিল, কারণ তামিমের নির্দেশ। তামিম তাকে বিশেষ কাজে পাঠিয়ে রাখে। পঞ্চপাণ্ডব তাকে পাগলা শামসু বলেই ডাকে। কোপা শামসু এসে সোজা হাঁটু পেরে বসে তামিমের পায়ে চুমু খায়। ভাই, কাজ শেষ। তামিম শামসুর মাথায় হাত রাখে। এখন আমার কাজ শুরু। তামিম সামনে থাকা লোকটার কাছে যায়, তারপর তার পা থেকে মাথা অবধি দেখে। আমার নাম কি? এমপি। এমপি তামিম সরকার। তামিম লোকটার বুকে লাথি দিয়ে ফেলে দেয়, আর খুব জোরে জোরে গর্জে ওঠে। তানভীর সরকারের ছেলে তামিম সরকার। আজ প্রায় 5-6 দিন পর সেই চিরচেনা ভয়ঙ্কর তামিমের রূপ ভেসে উঠল সকলের সামনে। তামিম খেপেছে তো আরশিনগরে রক্তের বন্যা বইবে। আবার কয়েকদিনের নীরবতা, আবার কয়েকদিনের ভয়ের রাজত্ব। মাহির, এই লন ভাই। মাহির তামিমের গোল্ডেন চাপাতি এগিয়ে দেয় আর নিজে পেছনে সরে পড়ে, কারণ মাহির এখন জানে এখানে ঠিক কী হতে যাচ্ছে। আমার আব্বার পোস্টারে মুতে দেশ ছাড়বি আর ভাববি কেউ কিছু জানবো না? তোর কলিজা কত বড়! একটু বের কর তো মেপে দেখব। তামিম ঝাঁপিয়ে পড়ে সামনে পড়ে থাকা লোকটার উপরে, আর চারপাশে নীরবতা পালন হয়। এখন শুধু একজনের গোঙানির আওয়াজ ছাড়া আর তেমন কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। 17 মিনিট পর তামিম ঠান্ডা হয়ে মাটিতে বসে পড়ে। এই সাকিব। জি ভাই। সাকিব তামিমের সিগার ধরে তার সামনে দেয়। তামিম মাটিতে বসেই সিগারে ফু দিতে থাকে। ওর লাশ কুত্তা দিয়ে খাওয়া, কোনো হদিস যেন না থাকে। তামিম উঠে তার জিপ নিয়ে পোড়াবাড়িতে রওনা দেয়।
সাথে তার কয়েকজন লোক যায়, আর কয়েকজন থেকে যায় লাশ গায়েব করার জন্য। রাত 11:45। তামিমসহ তার সকল লোকেরা পোড়াবাড়িতে বসে আছে। তামিম বেঞ্চে বসা আর তার পায়ের নিচে তার ছেলেরা বসা। তামিম চুপচাপ বসে থাকে বেঞ্চে। অকালে পাকিলে বাল, কাঁদতে হবে চিরকাল। হঠাৎ সাকিবের এমন কথায় তামিমসহ সকলেই তাকায় সাকিবের দিকে। কার বাল পাকছে? মাহিরের ভাই। সকলে একসাথে মাহিরের দিকে তাকায়। ভাই, আমি কিছু জানি না। কিরে বোমার বাচ্চা, আমারে ফাঁসাস কেন? আমার প্রথম ভালোবাসা তোর লাইগা অসম্পূর্ণ হইয়া গেছে। পাশ থেকে কালামানিকও চোখ রাঙিয়ে তাকায় তার দিকে। মাহির যে সাকিব আর মানিকের সাথে এত বড় ছলনা করবে সেটা কেউ বুঝতে পারেনি। ভালোবাসা কি এত সস্তা রে? শালা বহুত মারাত্মক জিনিস। একবার মনে আসে আর সারা জীবনের কষ্ট দিয়া যায়। তামিমের এমন কথার অর্থ সকলেই বুঝে যায়। তামিম মানুষ খারাপ হলেও যে একজন ব্যর্থ প্রেমিক সেটা সকলেরই জানা এখন। মাহির উঠে গাড়ি থেকে দোতারা নিয়ে তামিমের হাতে দেয় আর সকলে মনোযোগ সহকারে তাকিয়ে থাকে তামিমের দিকে। তামিম দোতারা হাতে নিয়ে আকাশের দিকে তাকায়, তারপর চোখ বন্ধ করে দোতারা বাজানো শুরু করে। সোনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে, রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। হায়রে রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। সকলেই তামিমের সাথে সাথে গানে তাল মিলাতে থাকে। শেষ রাতের দিকে তামিম এবং তার পঞ্চপাণ্ডব প্রায় এমন গানের আসর জমাত। অবশ্য সেগুলো হতো সুখের, কিন্তু আজকের গানের আসরটায় সুখ কম, বেদনাই বেশি। একজন ব্যর্থ প্রেমিকের বেদনা। রাত 1:56। শুভা তখনও নিজের ভাইয়ের কাছে। নার্সরা থাকার পরও শুভা নিজের হাতে তার ভাইয়ের সকল কাজ করতে থাকে। শুভা আগে থেকেই তার মায়ের সাথে মোটামুটি সকল কাজ করত। বেশিরভাগ সময় তার মা তাকে সাহায্য করত, কিন্তু আজকে শুভা সব নিজের হাতেই করছে, কারো সাহায্য ছাড়া। ঠান্ডা স্বভাবের মেয়েটা আজ এক হাতে নিজের ভাইয়ের সমস্ত কাজ করছে। ঘড়ির কাঁটা বলছে রাত 2:02 বাকি। শুভা উঠে তামিমের রুমে আসতে থাকে। এতক্ষণে হয়তো তামিম এসে ঘুমিয়ে পড়েছে। শুভা মনের মাঝে একাকার সমান দ্বিধা নিয়ে রুমে প্রবেশ করে। ঘরে ঢুকেই শুভা বুঝতে পারে তামিম এখনও আসেনি। যাক, বাঁচা গেল। শুভা ফ্রেশ হয়ে বাইরে এসে নিজের সমস্ত গয়না খুলে ড্রেসিং টেবিলে রেখে দেয়। তারপর একটা লম্বা নিঃশ্বাস ফেলে শাড়ির পিন খুলতে থাকে। তারপর হঠাৎ করেই শুভার মনে পড়ে যায় সেই পুরনো দিনগুলোর কথা। স্কুল কলেজের বিভিন্ন প্রোগ্রাম শেষে বাড়ি ফিরেই মায়ের কাছে চলে যেত। সারাদিনের গল্প বলতো আর তার মা শাড়ি খুলতে সাহায্য করত। কিন্তু আজকের প্রেক্ষাপট ভিন্ন। নেই কোনো আনন্দ, রয়েছে শুধু একরাশ হতাশা। শুভা নিজের মনের চিন্তার সাথে লড়াই করতে করতে শাড়ির পিন খুলতে থাকে। জামদানি শাড়ি হওয়াতে বেশ বিপাকে পড়তে হয় তাকে। সকালে তামিমের মা শাড়ি পরিয়ে তো দিয়েছিলেন, কিন্তু এত রাতে তো আর তিনি আসবেন না সাহায্য করতে। শুভা নিজের চিন্তার মাঝেই আনমনে পিনগুলো খুলতে থাকে। ঠিক তখনই ঘরে প্রবেশ করে তামিম। তামিম রুমে ঢুকতেই উন্মুক্ত পেটে শুভাকে শাড়ির কুচিগুলো খুলতে দেখে। জীবনের প্রথমবার তামিম কোনো নারীকে এইভাবে দেখল, তাও তার শখের নারী, যাকে সে দুনিয়ার সকলের চোখ থেকে আলাদা রাখতে চায়। তামিমের অ্যাডামস অ্যাপেল ওঠানামা করতে থাকে। সে রুমের দরজা লক করে ফেলে। এক পা করে শুভার দিকে এগিয়ে আসতে থাকে। শুভা প্রায় নিজের শাড়ির প্যাচ ভাঙতেই তামিম তার পেছনে এসে দাঁড়ায়। তীব্র বৃষ্টি মদের গন্ধ নাকে আসতেই শুকনো ঢোক গেলে শুভা। সে বুঝে যায় তার পেছনে কে। তামিম শুভার উন্মুক্ত পেটে খুব শক্ত করে চেপে ধরে আর কাঁধে মাথা রেখে শুভার শরীরের ঘ্রাণ নিতে থাকে। শুভা তামিমের হাত সরিয়ে সামনে যেতে চায়, কিন্তু তামিম তাকে আরও শক্ত করে চেপে ধরে। শুভার চুল সরিয়ে তার কাঁধে চুমু দেয়। ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে শুভা।
তামিম সুভাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নেয়। তারপর শক্ত করে এক হাতে সুভার কোমর ধরে আরেক হাতে তার গাল ধরে, ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। সুভাও নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তামিমের শক্তির কাছে বারবার হেরে যায়। এক পর্যায়ে সুভা খুব জোরে তামিমকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর তাড়াতাড়ি করে মুখ ধরে ওয়াশরুমে চলে যায়। তামিম ও সুভার পিছু পিছু ভেতরে চলে যায়। প্রচণ্ড বমি করতে থাকে সুভা। তামিম এসে সুভার পিঠে হাত বুলাতে থাকে আর নাভি শক্ত করে ধরে। তুই যা, আমি পরিষ্কার করতাছি। কোনো কথা না বাড়িয়ে সুভা চুপচাপ রুমে চলে যায়। সারাদিনের ক্লান্তি আর এখন বমি সব মিলিয়ে খুবই ক্লান্ত হয়ে যায় সুভা। কিছুক্ষণ পর তামিম সুভার জন্য নাইট স্যুট নিয়ে বাইরে আসে। এসে চুপচাপ সুভার পাশে বসে। মদের গন্ধই নিতে পারোস না, আমাকে সারা জীবন সামলাবি কিভাবে? আপনার সাথে সারা জীবন থাকবে কে? পালাবি তুই? ধরুন তাই, তোকে ভালোবাসি বলেই বাঁচাইয়া রাখছি। যেদিন পালাবি সেদিনই নিজের হাতে তোকে দাফন করার ব্যবস্থা করব। সুভা চোখ বন্ধ করে ফেলে। টলমলিয়ে পানি পড়তে থাকে তার চোখ দিয়ে। কান্নার এখনও কিছুই করি নাই রাত পড়ি, কিন্তু করব না যে এটা ভাবিস না। তোর বেইমানির কথা ভুলি নাই আমি। মেরে ফেলুন একেবারে। তামিম খুব জোরে সুভার গলা টিপে ধরে। মরার খুব শখ তোর, তাই না? আমার হাতেই তুই মরবি। তামিম খুব জোরে সুভাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে নিজে বেরিয়ে যায় ঘর থেকে। একটা মদখোর মাতাল খুনির সাথে থাকার চাইতে মরা ভালো। রাত ৩টা। আবহাওয়া জানান দিচ্ছে রাতের শেষ ভাগ চলছে। তামিম সরকার বাড়ির ছাদে চুপচাপ একা বসে থাকে। হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই একটু চমকে যায় সে। আপনি ঘুমান নাই আব্বা? তানভীর সরকার তামিমের সাথে ফ্লোরে বসে পড়ে। সন্তানের চোখে ঘুম নাই, বাবা কিভাবে ঘুমায় বলেন? তামিম কোনো কথা না বলে চুপচাপ থাকে। কি হয়েছে? কিছু না আব্বাজান। তানভীর সরকার তামিমের মাথায় হাত দেয়। কি হয়েছে? সে আমারে ভালোবাসে নাই আব্বা, সে আমারে ভালোবাসে নাই। মনের সমস্ত আবেগ বের করে দিয়ে হাসতে হাসতে ফ্লোরে শুয়ে পড়ল তামিম সরকার। না, তামিম সরকার তো কাঁদে না, সে কাঁদায়। তামিম সরকারের ডিকশনারিতে কান্নার কোনো অপশন নেই, আছে শুধু অন্যকে কাঁদানোর অপশন। ব্যাস, এই তো তামিম সরকার। তামিম ফ্লোরে শুয়ে হাসতে হাসতে কথাগুলো বলতে থাকে। তানভীর সরকার একদৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। না, এটা তো সেই ভয়ঙ্কর তামিম নয়। আজকের তামিম সরকার তো সম্পূর্ণই ভিন্ন মানুষ। তানভীর সরকারও ছেলের পাশে ফ্লোরে শুয়ে পড়ে। যখন আপনার মাকে বিয়ে করি তার বয়স ছিল 20 আর আমার ছিল 29। তামিম হাসি থামিয়ে তার আব্বাজানের দিকে তাকায়। প্রায় 150 জনের বেশি লোক নিয়ে যেয়ে আপনার মাকে তুলে এনেছিলাম। তামিম একটু অন্যমনস্ক হওয়ার চেষ্টা করে। নিজের বাবার এমন কাহিনী গল্প শুনতে খুবই ভালো লাগে, কিন্তু সরাসরি শুনলে বিষয়টা অত্যন্ত লজ্জাদায়ক হয়ে যায়। তানভীর সরকার ছেলের হাবভাব দেখে বুঝতে পারে তার মনে একটু হলেও বিবেক বাকি রয়েছে। তাও লজ্জা একপাশে রেখে ছেলের সাথে খোশ গল্পে মেতে ওঠে। বিয়ের পর সেও আমাকে দেখতে পারত না। আমি আয়শার চোখে একটু ভালোবাসা দেখার জন্য ছটফট করতাম, কোনো লাভ হয়নি। কারণ সে কুখ্যাত এমপি পুত্র তানভীর সরকারকে নয়, তার অপকর্মগুলোকে ঘৃণা করত। একদিন বৃষ্টির রাতে আয়শা বাড়ি ছাড়ে। আমি রীতিমতো তার পায়ে পড়েছিলাম ফিরিয়ে আনার জন্য। সে শর্ত দেয়, হয় ভালো মানুষ হও, না হয় তালাক দাও। তামিম চুপচাপ তার বাবার কথাগুলো শুনতে থাকে, যেমনটা ছোটবেলায় করত সে। বাবা গল্প করত আর তামিম চুপচাপ শুনত। এক মুহূর্তের জন্য আমি সব ছেড়ে দিয়ে তওবা করি। সেদিন ঝড়ের রাতে আমার আয়শার জন্য অস্ত্র ছেড়েছিলাম, আজও ধরিনি। যেই তানভীর সরকার ছিল সকলের ভয়ের কারণ, আজকে সে একজন নিরীহ মন্ত্রী।
আমার প্রধানমন্ত্রী হওয়ার পেছনেও আপনার আম্মাজানই ছিল। আপনি আম্মাকে খুব ভালোবাসেন, তাই না আব্বাজান? খুব। এতটা যে এখনও ভয় লাগে যদি কোনো উল্টাপাল্টা কিছু করি আর সে আমাকে ছেড়ে চলে যায়। তামিম এবং তানভীর একজন আরেকজনের দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে। বাপ বেটার মুখে সহজে কোনো কথা আসছে না আজকে। হয়তো কথাগুলো গলায় দলা পাকাচ্ছে, কিন্তু স্বর হয়ে আর বাইরে আসছে না। আব্বা, আপনি অস্ত্র ছাড়লেন কেন? নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে। আপনি অস্ত্র ছাড়লেন আপনার ভালোবাসার মানুষকে বাঁচাতে, আর আমি অস্ত্র ধরলাম আমার ভালোবাসার মানুষকে বাঁচাতে। তানভীর সরকার চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। তারপর তামিমের মাথায় হাত দেয়। আমার কাছে আপনার থেকে আপনার কেউ নাই আব্বা। আপনাকে বাঁচানোর জন্য তামিম সরকার হাজারটা অস্ত্র নিয়ে ঘুরতে পারে। তানভীর সরকারের চোখ ছলছল হয়ে ওঠে। না, সুখে নয়, বরং অত্যন্ত কষ্টে। তার যৌবনকালের পাপ হয়তো ছেলের রূপে ফিরে এসেছে তার কাছে। শুভার জন্য পরিবর্তন হতে পারবেন? আপনার জন্য জীবন দিতে পারবো। ভালোবাসেন তাকে? ভীষণ। ঘরে যান তামিম, রাত অনেক হলো। তামিম উঠে তার বাবাকে উঠায়। তারপর দুজনে হাত ধরে নিচে নামতে থাকে। তানভীর সরকারের ঘরের 3টা ঘর পরেই তামিমের ঘর। এমন অনেক রাত গেছে যখন তানভীর সরকার ছেলের জন্য জেগে জেগে কাটিয়ে দিয়েছে। তানভীর সরকারের সব থেকে বড় আফসোস 11 বছর আগে সেই 27শে জানুয়ারি। অত্যাধিক বেশি ভালো হওয়া যে জীবনের জন্য ক্ষতিকর সেটা তানভীর সরকার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে টের পাচ্ছে। তামিম তার আব্বাকে রুমে দিয়ে নিজে যেতে থাকে। শুভরাত্রি বাবাজান। শুভরাত্রি আব্বাজান। তামিম চুপচাপ ঘরে আসতে থাকে, আর তানভীর সরকার তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার কাঁধে কারো হাত অনুভব করে তানভীর সরকার। সে বুঝতে পারে এটা কার হাত। এখনও ঘুমাননি গিন্নি? আপনাকে ছাড়া ঘুম হয়? তানভীর সরকার পেছনে ফিরে আয়শা সরকারকে জড়িয়ে ধরে। বুড়ো বয়সেও ভাব গেল না আপনার। আপনি দিন দিন এত সুন্দর হলে আমার কি করার আছে বলুন? কর্তা? আমার পোলারে কি আগের মতো হবে গিন্নি? ভরসা রাখেন। রাত প্রায় শেষের দিকে। তামিম রুমে প্রবেশ করে। ড্রিম লাইটে বিছানায় সুভাকে গুটিসুটি হয়ে শুয়ে থাকতে দেখে। তামিম দরজা লক করে সুভার পাশে বসে। তার কপালে হাত দেয়। না, জ্বর আসেনি। হয়তো এসির জন্য ঠান্ডা লাগছে তার। তামিম পায়ের নিচ থেকে কম্বল নিয়ে সুভার গায়ে জড়িয়ে দেয় আর নিজে পাশে শুয়ে পড়ে। তামিম পাশে শুয়ে পড়তেই চোখ খোলে সুভা। কিছুক্ষণ অপেক্ষা করার পর সুভা উঠে পড়ে। তারপর তামিমের পায়ের জুতো জোড়া খুলে ফেলে। ঘড়ি তার স্বর্ণের ব্রেসলেট খুলে সাইডে রেখে দেয়। তামিম এবং তার মাঝে কোলবালিশ দিয়ে কম্বলের এক পাশ তামিমের শরীরে উঠিয়ে দেয়। তারপর চুপচাপ শুয়ে পড়ে। সুভা শুয়ে পড়তেই তামিম চোখ বন্ধ করেই মুচকি হাসে। তারপর মাঝখান থেকে কোলবালিশ সরিয়ে সুভার কোমর ধরে শুয়ে পড়ে। তুই আমার কত কাছে, কিন্তু তোরে ছোঁয়ার অধিকার নাই আমার। সুভা তামিমের কথা শুনেও ঘুমানোর ভান ধরে থাকে। একদম নড়াচড়াও বন্ধ করে দেয়। বেশ রাত করে ঘুমানোর ফলে তামিম সুভার সকালে ঘুম ভাঙতে দেরি হয়। সকাল প্রায় 10টার বেশি বেজে যায়। তামিম সুভা তখনও ঘুমে। তামিমের ঘুম একটু আলগা হতে এসে দেখে সুভা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, যেন তামিম সরকারি সুভার কোলবালিশ। আমার বুক তোর জন্য খুবই নিরাপদ। তামিমও না উঠে আবার সুভাকে ধরে শুয়ে পড়ে। এভাবে প্রায় বেলা 11টার কাছাকাছি যখন যায় তখন সুভার ঘুম ভাঙে। সে ভালোভাবে চোখ খুলে দেখে তামিম সরকার তার খুব কাছে। সুভা একটু একটু করে নিজের হাত পা সরিয়ে আনে তামিমের থেকে। সুভা যতই হাত পা সরিয়ে আনতে থাকে তামিম ততই তাকে আরও কাছে ধরে। রীতিমতো টানাটানি শুরু হয়ে যায় সুভার হাত পা নিয়ে। তামিম এক পর্যায়ে খুব বিরক্ত হয়ে যায়। নড়ো না সুভা,
তোমাকে নিয়ে স্বপ্ন দেখতাছি। আমাকে নিয়ে? তামিম হুট করেই চোখ খুলে ফেলে। না, কিরিমাপাকে নিয়ে। শুভা রাগে চোখ বন্ধ করে ফেলে। তামিমের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। শুভা উঠে যেতেই তামিম তার হাত ধরে ফেলে। তোমাকে একটা চুমু দিই? জি, থ্যাংক ইউ। তামিম শুভার গাল ধরে খুব জোরে চুমু দেয়। পারমিশন কখন দিলাম? মাত্রই দিয়েছ। মুসলমানের এক কথা। তামিম উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায় আর শুভা তাদের ঘর গুছাতে থাকে। শুভা, এই শুভা। তামিম খুব জোরে জোরে ওয়াশরুম থেকে ডাক ফেলে শুভাকে। তামিম তো সচরাচর এইভাবে ডাকে না। শুভা ভাবে হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই তাড়াতাড়ি ওয়াশরুমে ছুটে যায়। শুভা এদিক ওদিক তাকিয়ে তামিমকে দেখতে না পেয়ে আরও ভেতরে চলে যায়। দেখে তামিম ঝর্ণার নিচে উল্টো দিক হয়ে খালি গায়ে দাঁড়িয়ে আছে। জি, পানি ছেড়ে দাও। তামিম পানির নিচে দাঁড়িয়ে আছে উল্টো দিক হয়ে, অথচ তার পাশেই বাটন। সে নিজে না ছেড়ে শুভাকে ছাড়তে বলে। পাশে বাথটাবও পানিতে ভরা, কিন্তু তামিম তো তামিমই, তাকে বোঝা এত সহজ না। শুভা বুঝতে পারে না তামিমের মতিগতি। সে চুপচাপ তামিমের পেছনে দাঁড়িয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে আসতে থাকে। শুভা আসতেই তামিম তার হাত ধরে টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। ভিজে যাচ্ছি। হুশ। তামিম শুভার ঠোঁটে আঙুল রাখে। তাকে আর কোনো কথা বলার সুযোগও দেয় না। পানিতে ভিজে একাকার হয়ে যায় তামিম শুভা। তামিমের দৃষ্টি শুভার দিকে। শুভাও তামিমের দিকে তাকিয়ে থাকে। আজকে হয়তো আর শেষ রক্ষা হবে না। ধরা দিতেই হবে তামিমের কাছে। তামিম শুভার গালে কিস করতে থাকে। কখনো এই গালে তো কখনো ওই গালে, আবার কপালেও। তামিম কিস করতে করতে শুভার গলায় নেমে যায়। চোখ বন্ধ করে ফেলে শুভা। তামিম শুভাকে ঘুরিয়ে তার পিঠ থেকে চুল সরিয়ে ফেলে। তারপর কাঁধেও সমান তালে কিস করতে থাকে। তারপর শুভাকে ঘুরিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে। ইচ্ছে করছে একটা খাঁচায় তোকে বন্দি করে রাখি। আমি তো বন্দিই আছি। এটা তো কিছুই না। যতটা শখ করে তোকে বিয়ে করেছি ততটা শখ করে পুষে রাখবো শখের বউ। তামিম শুভাকে ছেড়ে দিয়ে তার হাতে বডি ওয়াশ ধরিয়ে দেয়। চল, তাড়াতাড়ি পিঠটা ঘষে দে তো। আমি? বিয়া কয়টা করছি? স্বামীর সেবা কর, ভেস্তে যাওয়ার দোয়া দেব। আপনার দোয়া কবুল হবে? কিছু কইলি সেমরি? না। শুভা চুপচাপ তামিমের পিঠ ঘষতে থাকে একরাশ বিরক্তি নিয়ে। ঠিক করে ঘষ। শুভা রাগে খুব জোরে জোরে ঘষতে থাকে। আহ, ছাল কি তুলে ফেলবি নাকি বেডি? হঠাৎ তামিমের চিৎকার শুনে শুভার বুকটা কেঁপে ওঠে। তারপর জোরে নিঃশ্বাস নিয়ে নিচু স্বরে তামিমকে সরি বলে। কিন্তু প্রচণ্ড মেজাজ গরম হয় শুভার। তামিম যে এত ঠান্ডা পানি দিয়ে গোসল করে সেটা শাওয়ারের নিচে না দাঁড়ালে টেরি পেত না শুভা। রীতিমতো শরীরে কাঁপুনি শুরু হয়ে যায় শুভার। শুভা খুব রাগ নিয়ে তামিমের পিঠ ঘষতে থাকে। শুভার যে হাত কাঁপছে সেটা তামিম ঠিকই টের পায়। এক পর্যায়ে তামিম শুভার হাত ধরে তাকে সামনের দিকে ঘুরিয়ে নেয়। তারপর শক্ত করে শুভার কোমর জাপটে ধরে। আমারও তো ভেস্তে যাওয়ার ইচ্ছা আছে। আয়, তোর সেবা করি। মানে? চল তোর পিঠ ঘষে দেই। না। মানে তুই চাস না আমি ভেস্তে যাই? নামাজ কালাম পড়ুন, ইমানদার হন। আমার পিঠ ঘষতে হবে না। আমার মতো খাঁটি মুসলিম আছে কেউ? প্রতি শুক্রবারে নামাজ পড়ি। শুক্কুর আলী। কিছু কইলি? না, কিছুই বলিনি। ছাড়ুন প্লিজ। তোকে তো ধরতেই পারলাম না, ছাড়ব কিভাবে? শুভা নিজের চোখ নিচু করে ফেলে। তামিম একদৃষ্টিতে তাকিয়ে থাকে শুভার দিকে। পুরো ভিজে একাকার হয়ে গেছে তামিম শুভা। এভাবে প্রায় ৫-৬ মিনিট তাদের মধ্যে নীরবতা চলে। তামিম শুভার কানের কাছে নিজের মুখ নিয়ে যায়। নির্বাচনে জয়ী হলে গিফট হিসেবে তোকে চাই আমার। তামিম শুভার গলায় কিস করে চুপচাপ চলে যায়। তারপর আবার পেছন ফিরে বলে, ইউ হ্যাভ অনলি 8 days শুভা।
8 দিন পর আমাকে আটকানো মুশকিল হয়ে যাবে তোর জন্য। শুভা নিজের চোখ বন্ধ করে ফেলে। তামিমকে আটকানো যে সহজ না সেটা শুভা জানে, শুধু জানে না, খুব ভালো করেই জানে। তার প্রমাণ নিজের বুকের উপরিভাগে দুটো গুলি। ব্যথার ক্ষত মোটামুটি চলে গেলেও দাগগুলো স্পষ্ট। নির্বাচন হবে আর তামিম জয়ী হবে না এটা অসম্ভব, তাও শুভার একটু আশ্বাস রয়েছে। এমপি নির্বাচনের পরই মন্ত্রী নির্বাচন, আর তামিম যে নিজের আব্বাকে জেতানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে সেটাও শুভা জানে। তার মানে এর মাঝে সময় আছে তার কাছে। শুভা ফ্রেশ হয়ে লাল শাড়ি পরে ভেজা চুল মুছতে মুছতে আসে। ভালোভাবে চারপাশে দেখে নেয়, তামিম কোথাও নেই। শুভা সুন্দর মতো বের হয়ে নিজের চুল মুছতে থাকে। এক পর্যায়ে শুভা অনুভব করে তার পিঠের ফিতা কেউ একজন বেঁধে দিচ্ছে। তামিমের ঘরে তামিম ছাড়া যে কেউ থাকবে না এটা তারও জানা। শুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে। শুভা, তুই কি মদ? তোকে দেখলেই আমি মাতাল হয়ে যাই কেন? তামিম ভালোভাবে শুভার দিকে তাকায়। শাড়িটা ঠিকমতো কুচি ওঠেনি। শাড়ি পরতে পারিস না? হালকা। তামিম শুভার কুচিগুলো বের করে সুন্দর মতো গুছিয়ে দেয়। লজ্জায় মুখ লাল হয়ে যায় শুভার। এটা কি করছে তামিম? তামিমের শুধু বাহানা লাগে শুভার কাছে আসার জন্য। তোকে বিয়ে করার আগে অনেক কিছুই শিখে রেখেছিলাম, অনেক শখের বউ তো তুই আমার। শুভা কুচিগুলো তামিমের হাত থেকে নিয়ে ফেলে। আমি করছি বাকিটা, আপনি যান। শুভার মুখ লজ্জায় লাল হয়ে যেতে দেখে তামিম বেশ আনন্দ পায়। কিছুদিন পর তোর সারা শরীরে আমার চিহ্ন নিয়ে ঘুরবি, প্রিপারেশন নিতে থাক। তামিমও সুন্দর মতো চলে যায়। এত লজ্জা দেওয়াও ঠিক না একদিনে। শুভাও তাড়াতাড়ি করে কুচিগুলো গুজে ফেলে, তারপর ভাইয়ের রুমে চলে যায়। আজকে খুব দেরি হয়ে গেল ভাইয়ের কাছে যেতে। শুভা যেয়ে দেখে তামিম নার্সদের এবং ডাক্তারদের সাথে খুব কড়া ভাষায় কথা বলছে। শুভা আড়াল থেকে সবটাই শোনে। এক পর্যায়ে তামিমের ফোন আসে। সে ফোন রিসিভ করে নিচে চলে যায়, আর শুভাও তার ভাইয়ের রুমে প্রবেশ করে। ভাই আজকে বহু দেরি কইরা আসতাছে কেন রে? বিবাহিত মানুষদের সকালে উঠতে দেরি হয়, তোরা বুঝবি না। সাকিব তামিমের কথা শুনে মাহিরের দিকে তাকায়, কারণ তার জন্যই সাকিবের প্রেম অসম্পূর্ণ। দেব যখন রাস্তায় রাস্তায় চিল্লাইয়া পরাণ যায় জলিয়ারে গান গাইছিল তখন বুঝি নাই কেন গাইছিল, আইসকা বুঝলাম। তখন তো ঠিকই লুঙ্গি উঠাইয়া ডান্স করছস, এখন আফসোস করস কেন? তামিম কিছু না বলে চুপচাপ বাইরে চলে যেতে থাকে। তার সাথে তার পঞ্চপাণ্ডবও যায়। কিন্তু আজকে তামিম তার খোলা জিপে না বসে বাইরে চলে যায় সোজা। আসসালামু আলাইকুম স্যার, দুলাভাই ডাকো। শুভার একমাত্র স্বামী আমি। আসসালামু আলাইকুম দুলাভাই। এই সাকিব, ওদের নিয়ে যা তো ভেতরে, আমার বউয়ের কাছে নিয়ে যা। সাকিব আর কালামানিক চুপচাপ দাঁড়িয়ে থাকে কলিয়ার কাকুলির দিকে তাকিয়ে। তামিম একটু ভ্রু কুঁচকায়, তারপর তুড়ি মারে সাকিবের মুখের দিকে। সাথে দুজনের ধ্যান ফেরে। কলি, কাকুলি। সাকিব এবং মানিক দুজন দুজনের দিকে তাকিয়ে দাঁত বের করে একটা ডেঞ্জারাস হাসি দেয়। তারপর সুন্দর মতো নিয়ে যেতে থাকে তাদের। ভাই, সাথে কালার বাচ্চাও গেল কেন? মনে হইতাছে বাড়িতে খুশির খবর আসতাছে। মাহির তামিমের কথার আগামাথা কিছুই বোঝে না, কিন্তু দুজনের মধ্যে যে ঘ্যাপলা আছে সেটা ঠিকই বুঝতে পারে। সাকিব আর মানিক ভেতরে ঢুকতেই দেখতে পায় শুভা নিচে কিচেনের দিকে যাচ্ছে। শুভা? শুভাকে দেখা মাত্রই কলি কাকুলি তার দিকে ছুটে যায়। কলি, কাকুলি। শুভাও এসে তাদের জড়িয়ে ধরে, একটু হালকা করেই ধরে, কারণ শুভার বুকের ক্ষতটা একটু হলেও আছে। তোরা এখানে? তামিম দুলাভাই নিয়ে এসেছে। শুভা বাইরে তাকিয়ে দেখে তামিম ফোনে কথা বলছে। শুভা তখন কলিকাকলিকে বসায় তাদের হল রুমে। সেখানে বেশ কিছু সার্ভেন্ট ও তামিমের আম্মাও এসে হাজির হয়। এই প্রথম সরকার বাড়িতে প্রবেশ করল কলিকাকলি।
এত এলাহি আয়োজন তারা আগে কখনো দেখেনি। তারা তামিমের আম্মাকেও সালাম দেয়। তোমরা শুভার ফ্রেন্ড? জি ম্যাডাম। শুভার মাকেও ম্যাডাম ডাকতে দুজনে একসাথে মাথা নাড়ায়। আমাকেও ডাকবে না, আন্টি ডাকবে। দুজনে আবার একসাথে মাথা নাড়ায়। আয়শা বেগম শুভাকে নিয়ে কিচেনে যাওয়ার সময় দেখে সাকিব আর মানিক হ্যাংলার মতো দাঁড়িয়ে আছে। কিরে জোড়া বলদ, তোরা এখানে কি করিস মহিলাদের মধ্যে? প্রেম বড় আম্মা। হ্যাঁ,